আজ শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র নকলের বিরুদ্ধে আবারও শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি। খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর আদাবরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম, হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু। সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 বেলজিয়াম। কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করল ইংল্যান্ড। স্বাগত সকালের বুলেটিনে। আমি সঙ্গীতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নফাঁস রোধে প্রস্তুত থাকবে 3 সেট প্রশ্ন। তবে এবার পূর্ণাঙ্গ সিলেবাসে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বুধবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 12,70,583 জন পরীক্ষার্থী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্র থাকবে 2,697টি। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বরত পুলিশের কাছে বডি অন ক্যামেরা থাকবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, সুষ্ঠু, নকলমুক্ত ও প্রশ্নফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষার আয়োজন সরকারের অঙ্গীকার। নয়টি বোর্ডের একক প্রশ্ন, যেটা অতীতে ছিল না। বাকি 2টি বোর্ড রয়েছে, মাদ্রাসা এবং টেকনিক্যাল বোর্ড। আমরা নেক্সট পরীক্ষা থেকে কমন সাবজেক্টগুলো সব একক প্রশ্ন হবে, সেটা নেক্সটে। পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তারা যে নিরাপত্তার জন্য যারা থাকছেন তাদের কাছে বডি ক্যামেরা থাকবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য নিয়ন্ত্রণ থাকে, সেই জন্য আমরা এটা নতুন ইনক্লুড করেছি। রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠক চলাকালে বিএনপির দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার মারা গেছেন। বুধবার রাত 8:30টার দিকে নবোদয় বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্ব আর তার জেরে সালিশি বৈঠকে বসে বিএনপির দুই নেতা। সালিশ চলাকালেই চলে হামলা, কুপিয়ে আহত করা হয় দুজনকে। পরে আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এ সময় মৃত্যুবরণ করেন আদাবর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার। 29 জুন ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, সালিশ চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুদ নামের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও আবুল বাশার গুরুতর আহত হন। আর কুবের উড়ে কুব 10-12 জনে খালি কুবাইতেছে। আমার হুলা কুব বাদশা হয়ে গেছে গা, আর আমার হুলা দৌড় মাছে দৌড়ে একটা দোকানে ঢুকছে। দোকানের সামনে সাদ্দাম কুবকায় দৌড় দিয়েছিল, কুবাইছে আর বাদশা আমার দৌড় দিয়ে ধরছে। পুলিশ বলছে, অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছেন তারা। আমরা কাজ করতেছি, আমরা অভিযানে নামছি। এদিকে হামলাটিকে পরিকল্পিত বলে দাবি বিএনপি নেতাকর্মীদের। বলছেন, খেলা নিয়ে সংঘর্ষের অজুহাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আবুল বাশারকে। এই সূত্রপাতটি আসলে একদম নিতান্তই পরিকল্পিত আমি মনে করি। এই সূত্রপাতকে কেন্দ্র করে এত বড় ঘটনা ঘটার কথা না। যখন এরা মীমাংসার কথা বইলা, মীমাংসার ওই জায়গায় এরা সরি বলছে, চইলা যাচ্ছে, আবার এরাই পথে আটকে তারপরে এলোপাথারি কোবাইছে দুজনকে। স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রেসিডেন্ট সহ একটি প্রতিনিধি দল। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এমআরটি লাইন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ জাইকার অর্থায়নে বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে আশা জানান প্রধানমন্ত্রী। বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে $312 মিলিয়ন সহায়তা $500 মিলিয়ন উন্নীত করার বিষয় ইতিবাচক সাড়া দিয়েছে জাপান। এছাড়া বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশদারিত্ব চুক্তি দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। এ সময় বাংলাদেশ নৌবাহিনীকে জাপান 5টি পেট্রোল বোট দেবে বলে প্রধানমন্ত্রীকে জানান দেশটির প্রতিনিধি দল। আলোচনা হয়েছে রোহিঙ্গা সংকট নিয়েও। বৈঠকে জাইকা প্রতিনিধি দল জাপান সফরের আমন্ত্রণ জানালে সুবিধাজনক সময়ে দেশটি সফরের আশা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর চায়না সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় গেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, দেশে চায়নার বিনিয়োগ আরও বাড়বে বলে সরকার আশা করছে। প্রতিমন্ত্রী জানান, 2+2 বৈঠক এবং অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা চলছে, তবে সিদ্ধান্ত হবে দেশের স্বার্থ বিবেচনায়। তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাইয়ে চায়না সহায়তা দেবে বলেও জানান তিনি। শামা ওবায়েদ জানান, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এক দেশের সঙ্গে সম্পর্ক ভালো হলেও অন্য দেশের সঙ্গে খারাপ হবে না। এই সফরের পরে আর চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে, নতুন নতুন ইনভেস্টমেন্ট আসবে এবং যেই সাজেশনগুলো, যেই প্রস্তাবগুলো দেওয়া হয়েছে চীন সরকারের পক্ষ থেকে 2+2 এখানে বৈঠক এবং ইকোনমিক করিডোর, সেটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সরকার আমরা পর্যালোচনা করছি। বাংলাদেশের জন্য বেনিফিট হয়, বাংলাদেশের মানুষের জন্য এটা দরকারে আসে, তাহলে অবশ্যই সেটা আমরা বিবেচনায় নিব। গাজীপুরে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়ক নির্মাণ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যেই নদীতে ধসে পড়েছে। সুতি নদীর ভাঙনে প্রায় অর্ধ কিলোমিটার সড়ক দেবে গেছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও অনিয়মের কারণেই এমন পরিস্থিতি। তবে এলজিইডি বলছে, ঠিকাদারের জামানতের অর্থ দিয়ে সংস্কার হবে সড়কটি। গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী থেকে দমদমা পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ সড়ক। কয়েক মাস আগেই শেষ হয়েছে এই সড়কের কাজ, কিন্তু শেষ হওয়ার আগেই শুরু হয়েছে ধস। সুতি নদীর ভাঙ্গন একের পর এক অংশ দেবে গেছে সড়কটি। 2021 সালে এই সড়ক নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2024 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2026 সালে শেষ হয় এর নির্মাণ কাজ। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই চিনাশুকানিয়া এলাকায় নদীর তীরে বসানো কংক্রিটের ব্লক নদীতে ভেঙে চলে গেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বড় ফাটল। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। প্রতিবাদ করলেও ঠিকাদারদের লোকজন তাতে পাত্তা দেয়নি। এখন সেই অনিয়মের খেসারত দিচ্ছেন এলাকাবাসী। রাস্তা এটা ভালো করে হিলাইছে না, বলক বালু দিছে না, বিডি বালু দিয়ে কাজ করে গেছে, এই জন্য ব্যাঙ্গা দেখতেছে আর কি। মাল যেতটুকু দেওয়ার দরকার ছিল ততটুকু দেয় নাই, খুবই দুর্বলভাবে করছে। আমরা রাস্তাটা চাই ভালোভাবে সংস্কার করা হোক। আমরা চাই টেকসই একটা রাস্তা হোক, যে রাস্তা 2 দিন পরে যাতে ভেঙে না যায়। তাদের আশঙ্কা, বর্ষায় ভাঙন আরও বাড়লে পুরো সড়ক নদীতে বিলীন হতে পারে। তবে এলজিইডি কর্মকর্তাগণ বলছেন, ঠিকাদারদের জামানতের অর্থ দিয়েই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে। আর তদন্তে নিম্নমানের কাজের প্রমাণ মিললে ঠিকাদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাস্তাটা নতুন মাটি ভরাট করে করা হয়েছে। আসলে যে কোনো রাস্তার ক্যারিজে যদি নতুন মাটিতে যায়, সেটা রাখা একটু কঠিন।
নদী থাকার কারণে অতিবৃষ্টিতে পানি এসে ব্লকের নিচে থেকে বালি সরে গিয়ে কিছু ব্লক সরে গিয়েছে এবং রাস্তার শোল্ডারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা 100 মিটার মতন অংশে 5 কিলোমিটার রাস্তার মধ্যে জামানতের সময়ের মধ্যে ঘটেছে। তাকে দিয়ে আমরা এটা শিগগিরই ঠিক করতে পারবো এবং আগামীকাল থেকে হোপফুলি এটা কাজটা শুরু হয়ে যাবে। মাত্র 8 মাস আগে শেষ হওয়া 9 কোটি টাকার এই সড়ক এখন ধসে পড়ায় প্রশ্ন উঠছে কাজের মান ও তদারকি নিয়ে। তদন্তে যদি অনিয়মের প্রমাণ মিলে তাহলে দায়ীদের বিরুদ্ধে কতটা কার্যকর ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা। ইকবাল আহমদ সরকার, চ্যানেল 1, গাজীপুর। নীলফামারীর চারালকাটা নদীর ওপর একটি স্থায়ী ব্রিজের দাবি দীর্ঘদিনের, কিন্তু তা আজও পূরণ হয়নি। তাই 3 লাখ মানুষের ভরসা 140 মিটারের এক নড়বড়ে কাঠের সাঁকো। ঝুঁকি নিয়েই শত শত গ্রামবাসীকে চলাচল করতে হচ্ছে এই পথে। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। শামসুল হক, বয়স 62 বছর। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজের পকেটের টাকায় কেনা লোহার পেরেকার হাতুড়ি দিয়ে ছুটে আসেন এখানে, মেরামত করেন এই কাঠের সাঁকো। কোথাও কাঠ খুলেছে, আবার কোথাও ভেঙে পড়েছে ব্রিজের পাটাতন। দীর্ঘ 55 বছর ধরে এভাবেই জোড়াতালির কাজ করে যাচ্ছেন তিনি। বহু এমপি মন্ত্রী গেছে, ওই আসি বলে যে আমরা এটা ব্রিজ করে দেব। ওই ভোট নেওয়ার সময় আসি বলে, আর এখান থেকে যখনই চলে যায় তখন এইদিকে আর কোনো খেয়াল থাকে না। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার বদল হয়েছে, পরিবর্তন হয়েছে জনপ্রতিনিধিও। ভোট আসলেই আশ্বাস মেলে স্থায়ী ব্রিজ নির্মাণের, কিন্তু ভোট চলে গেলে আর খোঁজখবর থাকে না কারো। এই ব্রিজটা আজ 4-5 বছর থেকে এরকম ভাঙ্গা, তবে যাতায়াতের খুবই সমস্যা। অল্প সময়ের মধ্যে নীলফামারী যাওয়া হয়, অল্প খরচে। এই ব্রিজটা না থাকার কারণে মানুষ একটু খুব ভুক্তভোগী। এখানে অনেক প্রতিনিধি আসে, তারা কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু ব্রিজ হয় না। তারা নির্বাচনের ক্ষেত্রে আসে। নীলফামারীর জলঢাকা উপজেলার খুঁটামারা ও শিমুলবাড়ি ইউনিয়নের একমাত্র সহজ যোগাযোগ ব্যবস্থার পথ এই নাওঘাট। চালকাটা নদীতে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনেও পূরণ হয়নি। মিরগঞ্জ, অসিতপুর, গোল্লা, এরপরে ডিয়াবাড়ি ও শিমলবাড়ি, মানে অনেক মানুষ যদি যাতায়াত করে। কোনো মতে এনে অসা টসা না গিয়া এনা একটা থুই, কিন্তু মানুষ যাওয়া আসিয়া খুব কাঁচাল, মানুষ যাইতে পারে না। যদি এই জায়গাতে আমাদের ব্রিজটা হয় তাহলে আমরা 20 কিলো রাস্তা মনেগঞ্জে বাঁচবো। আর যদি এই জায়গায় ব্রিজটা না হয় তাহলে আমার 20 কিলো রাস্তা ঘড়ি নীলফামারী যাওয়ার লাগবে। এই যে ব্রিজ, এই ব্রিজ বর্ষাকালে ভেঙে যায়, এই এলাকার লোক চাঁদাবান্ধা করিয়া ব্রিজটা তৈরি করে। এই জন্য আমরা আবেদন করতেছি এখানে যেন একটা অতি তাড়াতাড়ি আমাদের এখানে ব্রিজ একটা যেন হয়। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন নির্বাহী প্রকৌশলী কিংবা সিনিয়র সহকারী প্রকৌশলী। এই বিষয়ে আমি কথা বলবো না, কোনো যা বক্তব্য অফিস প্রধান দেবে, বোঝেন, আমরা তো বক্তব্য দিতে পারি না। তবে এই ব্রিজ নির্মাণ হলে শুধু খুঁটামারা ও শিমুলবাড়ি ইউনিয়ন নয়, মিরগঞ্জ ও জেলা সদরের রামনগর ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষের যাতায়াতের নতুন দ্বার উন্মোচন হবে। আবু সেতপু, 1 নিউজ, নীলফামারী। এবার কনফিডেন্স সিমেন্টের সৌজন্যে বিশ্বকাপ ফুটবলের খবর। সেনেগালকে 3-2 গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ উঠল বেলজিয়াম। দলের হয়ে জোড়া গোল করেছেন ইউরি টেলেমান্স। ম্যাচের শুরু থেকেই অবশ্য চাপে ছিল বেলজিয়াম। প্রথমার্ধে গোল করে সেনেগালকে এগিয়ে দেন হাবিব দিয়াররা। 1-0 ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। দ্বিতীয়ার্ধেও শুরুতেই গোল করে ব্যবধান দ্বিগুণ করে ইসমাইল সার। এরপর এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লেখে বেলজিয়াম। বিদায়ের দ্বার প্রান্তে থাকা বেলজিয়াম ঘুরে দাঁড়ায় ম্যাচের 86 মিনিটে। রোমেলু লুকাকুর গোলে ব্যবধান কমায় তারা। এর ঠিক 3 মিনিট পর 89 মিনিটে ইউরি টেলেমান্স বল জালে জড়ালে 2-2 সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। ফলাফল নির্ধারণে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। 125তম মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম। সফল স্পট কিক থেকে লক্ষ্য ভেদ করে দলকে 3-2 ব্যবধানের জয় এনে দেন টেলেমান্স। এর আগে ডিআর কঙ্গোকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16 নিশ্চিত করে সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চরম নাটকীয় ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে থ্রি লায়ন্সরা। এক অসম লড়াই চলে ইংলিশ অ্যাটাকারদের সাথে কঙ্গো গোলকিপারের। শেষ পর্যন্ত অধিনায়ক হ্যারি কেইনের জাদুতে জয় পায় টমাস টুখেলের শিষ্যরা।
কঙ্গোর বিপক্ষে গোল করে পারলে যেন নিজের জার্সি নিজেই টেনে ছিটতেন হ্যারি কেইন। বিশ্বকাপে গোল করা বড় প্রাপ্তি, তাই বলে 4 নম্বর র্যাঙ্কিংয়ের ইংল্যান্ড 46 নম্বর দল কঙ্গোর সাথে ম্যাচে এমন বুনো উল্লাস করবে? হ্যাঁ, কেইনরা এমনই উল্লাস করেছেন। প্রতিটা ছবিতে ফুটে উঠেছে কেইনদের আবেগের জলোচ্ছ্বাস, কারণ ম্যাচটা এতটাই চাপের ছিল ইংলিশদের জন্য। খেলা শুরুর মাত্র 7 মিনিটেই কঙ্গোকে লিড এনে দেন উইঙ্গার ব্রায়ান সিপেঙ্গা। দারুণ একটা গোল করার পর সিপেঙ্গার প্রাণবন্ত সেলিব্রেশন। আফ্রিকান ফুটবল থেকে যা প্রত্যাশিত তার সবই ফুটে উঠেছে এই গোলে। কিন্তু তখনও চিন্তার ভাঁজ পড়েনি ইংল্যান্ড সমর্থকদের কপালে। এক গোলে দল পিছিয়ে পড়তেই পারে, নিশ্চয়ই ইংল্যান্ড ফিরে আসবে। ম্যাচ শুরু থেকেই ফিরে আসার মতোই খেলেছে ইংল্যান্ড। কঙ্গোর ওপর প্রভাব বিস্তার করেছে ইংলিশ অ্যাটাক। একের পর এক আক্রমণ আছড়ে পড়েছে কঙ্গোর ডি বক্সে, কিন্তু গোল আর হয় না। গোল হয় না কারণ দেয়ালে পরিণত হয়েছিলেন কঙ্গোর পোস্টে দাঁড়িয়ে থাকা মানুষটা। লিওনেল এমপাসি ইংলিশদের বিপক্ষে ছিলেন ওয়ান ম্যান আর্মি। হাওয়ায় লাফিয়ে বলে ঘুষি মারা, ডাইভ দিয়ে বল সেভ করা, বলের সামনে নিজের শরীর পেতে দেয়া, কি করেননি কঙ্গো কিপার। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেই টানেলে ফেরে ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধেও ফিরেই গোলের দেখা নাই। ইংলিশ খেলোয়াড়দের ভেতর তখন ধীরে ধীরে হতাশা বাড়ছে, দুশ্চিন্তা তখন দর্শকদের চেহারাতে। এমন সময় আবির্ভাব হলো হ্যারি কেইনের। এলো সেই মাহেন্দ্রক্ষণ যখন হার মানলেন এমপাসি। 75 মিনিটে ইংল্যান্ড পেল প্রথম গোল। বর্তমানে বিশ্বের সবচেয়ে ভয়াবহ স্ট্রাইকার কেইন। একটা গোলের দেখা পাওয়ার পর কেইনকে আটকে রাখা প্রায় অসম্ভব। পারেনি কঙ্গো। 86 মিনিটে কেইন করেছেন নিজের দ্বিতীয় গোল। নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের রাউন্ড অফ 16 যাত্রা। হ্যারি কেইনের ওপর ভরসা করেই ইংলিশ দর্শকরা এদিন মাঠে এসেছিল। কেইনও সেই ভরসার মান রাখলো। তবে কঙ্গোর সাথে ম্যাচ ইংল্যান্ডকে একটা শিক্ষা দেবে। সহজ হবে না সামনের পথ। ট্রফির নিজের বাড়ি ফিরতে হলে আরও উন্নতি করতে হবে থমাস টুখেলের দলের। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস। সকালের বুলেটিনে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিনে। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। উত্তর পূর্ব ও উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদীর তীব্র ভাঙন। কুড়িগ্রামে একই সঙ্গে দেখা দিয়েছে বন্যা ও তীব্র নদী ভাঙন। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমারের 36টি পয়েন্টে ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, গ্রামীণ সড়ক ও গাছপালা। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। অনেকে পানিবন্দী হওয়ার আশঙ্কায় উঁচু স্থানে সরে যাচ্ছেন। এদিকে পানির চাপে 4 উপজেলার অন্তত 41 পয়েন্টের ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে। এতে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছেন নদী পাড়ের মানুষ। জামালপুরেও যমুনা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। ব্রহ্মপুত্র নদের তীরবর্তী বেশ কয়েকটি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলের মাঠ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড আপৎকালীন জিও ব্যাগ ফেললেও বড় ধরনের ভাঙন রোধে কার্যকরী কোনো ব্যবস্থা নেই। বন্ধ ও অকার্যকর কোম্পানির জন্য বাধ্যতামূলক ডিলিস্টিং এর বিধান আনতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ লক্ষ্যে বিদ্যমান লিস্টিং রেগুলেশন সংশোধনের প্রস্তাব করে তা অনুমোদনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডিলিস্টিং এর পথ খুললে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরবে, জোরদার হবে বিনিয়োগকারীদের সুরক্ষা। মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ 2002 সাল থেকে বন্ধ কোম্পানিটি। কারখানারও হদিস পাওয়া যায়নি, অথচ বিগত 6 মাসে 17 টাকার শেয়ার ওঠে 91 টাকায়। একই চিত্র শ্যামপুর সুগার মিলসের। 6 বছর ধরে বন্ধ রাষ্ট্রায়ত্ত এই চিনি কলের শেয়ার দাম বেড়ে দাঁড়িয়েছে 250 টাকায়। আখচাষি, তারপরে শ্রমিক, এই 1 লক্ষ লোকের কর্মরত হারিয়ে ফেলছে মিল বন্ধ হওয়াতে। মিল বন্ধ হওয়ার পরে পুরো
উত্তর এলাকা মনে করো মরুভূমি হয়ে গেছে। এরকম বছরের পর বছর উৎপাদন নেই, ব্যবসা নেই, তবুও পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে 33টি কোম্পানি, আর ঝুঁকিতে আরও 43টি। এসব কোম্পানির শেয়ার ঘিরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, কারসাজির অভিযোগও দীর্ঘদিনের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। বিভ্রান্ত হয়ে আমি শেয়ারটা কিনলাম, কেনার পর দেখা যাচ্ছে আপনি সেটা সাসপেন্ড করে দিলেন। এখন ক্ষতিগ্রস্তটা কে হলো? এমন পরিস্থিতিতে বন্ধ ও অকার্যকর কোম্পানির জন্য বাধ্যতামূলক তালিকা থেকে বাদ দেয়া বা ডিলিস্টিং এর বিধান যুক্ত করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর লিস্টিং রেগুলেশন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে। আর্থিক প্রতিবেদন জমা দিচ্ছে না বা কোম্পানিটা বন্ধ রয়েছে, ইনভেস্টিগেশন করে দেখতে চাই যে এখানে প্রকৃতপক্ষে কোনো ম্যানিপুলেশন রয়েছে কিনা। বন্ধ বা অকার্যকর কোম্পানির বিরুদ্ধে বাধ্যতামূলক ডিলিস্টিং এর পথ খুলে গেলে পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরবে, এমনটাই বলছেন বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জ সেগুলো নিরীক্ষা করে পরীক্ষা করে জনগণের সামনে নিয়ে আসুক এবং সেখানে বিনিয়োগকারীরা যাতে প্রতারিত না হয়, এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। যখন ট্রেডিংটা একটু দেখছে অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে তখন ট্রেডিং বন্ধ করে দিতে পারে, যাতে করে ফার্দার মানুষের লাভ না হয়। কোনো কোম্পানিকে সরাসরি তালিকাচ্যুত করার আগে কারণ দর্শানোর নোটিশ দিবে ডিএসই। এরপর শুনানি এবং প্রয়োজনে আপিলের সুযোগ পাবেন তারা। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। সকালের বুলেটিনে নিচ্ছি আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত সকালের বুলেটিন। কাতারে ইরান আমেরিকার প্রতিনিধিদের পরোক্ষ আলোচনা হলেও স্থায়ী শান্তি নিয়ে কোনো সমাধানে আসতে পারেনি বলে জানাচ্ছে রয়টার্স। আলোচনা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দোহায় 2 দিনের আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধিরা পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীদের সাথে আলাদা বৈঠক করেছেন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, জব্দকৃত অর্থছাড়ের মতো বিষয়গুলো নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির শেষকৃত্যের পর 2 দেশ পরবর্তী আলোচনায় বসবে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার। এদিকে দোহায় ইরানের পরমাণু কর্মসূচি সহ 2 পক্ষের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সপ্তাহের বৈঠকে পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনাই হয়নি। এমনকি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ দোহায় গেলেও আলোচনার কোনো পর্বেই অংশ নেননি তারা। এই ছিল সকালের বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।